Hello everyone, welcome to the SB Method. WBP and KP GK PYQ সিজন 1 এর আজকে 6 নম্বর ক্লাস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, নিচের কোন অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সচেতনতা, জল সংরক্ষণ। তো সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। নেক্সট কোশ্চেন, নিচের কোন ক্ষেত্র থেকে ভারত তার সর্বাধিক জিডিপি আয় করে? নির্মাণ ক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, কৃষি আর উৎপাদন ক্ষেত্র। তো চলো তার আগে কিছু বেসিক জিনিস জেনে নেওয়া যাক। তিনটে ক্ষেত্র, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টারশিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর কোনটা? যেটা ডাইরেক্ট ইনভলভমেন্ট উইথ নেচার, মানে পরিবেশের সাথে, যেটা প্রকৃতির সাথে যেটা সরাসরি ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। যেমন এখানটা এক্সাম্পলগুলো হবে এগ্রিকালচার, যেমন চাষবাস, মাছ ধরা বা মাছ চাষ, ডেয়ারি, ফরেস্ট্রি ইত্যাদি। সেকেন্ডারি সেক্টর হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানটায় এই প্রাইমারি সেক্টরের যে জিনিসগুলোকে নিয়ে কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন যে জিনিস উৎপাদন করা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর। যেমন প্রসেসিং, কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, এগুলো বা বিভিন্ন যে ফ্যাক্টরিতে খাবার তৈরি হয় সেগুলো সেকেন্ডারি সেক্টরের মধ্যেই পড়ে। টারশিয়ারি সেক্টর কোনটা? টারশিয়ারি সেক্টর মানে হচ্ছে সার্ভিস সেক্টর, যেমন টিচিং, ব্যাংকিং, হসপিটালিটি, ট্রান্সপোর্ট, এগুলো হচ্ছে টারশিয়ারি সেক্টর। কলার জব, রেড কলার জব বলা হয় হচ্ছে প্রাইমারি সেক্টরকে রেড কলার জব বলা হয়, সেকেন্ডারি সেক্টরকে ব্লু কলার জব বলা হয়, আর টারশিয়ারিকে হোয়াইট কলার জব বলা হয়। এবার লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কত দেখো। সব থেকে বেশি লেবার কাজ করে এই প্রাইমারি সেক্টরে, কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউশন সব থেকে কম আবার এই প্রাইমারি সেক্টরেরই। তাহলে 54.6% হচ্ছে প্রাইমারি সেক্টরের, আর জিডিপিতে আবার প্রাইমারি সেক্টর তোমার 14.39% হচ্ছে কন্ট্রিবিউশন করছে। আচ্ছা, এই যে পার্সেন্টেজগুলো এগুলো সব 2011 সালের সেন্সাস অনুযায়ী, ঠিক আছে? তো দেখো সেকেন্ডারি সেক্টর 24.3 জিডিপিতে, সরি লেবার ফোর্স আছে এখানটায়, আর জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 31.46। টারশিয়ারি সেক্টরে লোক সব থেকে কম কাজ করে এখানটায় 21.1%, কিন্তু টারশিয়ারি সেক্টরের জিডিপিতে কন্ট্রিবিউশন আবার সব থেকে বেশি, ঠিক আছে? তো এখানে আমাদের কোশ্চেনটা ছিল কোন ক্ষেত্রে থেকে ভারত তার সর্বাধিক জিডিপি আয় করে। তো টারশিয়ারি সেক্টর মানে সার্ভিস সেক্টর, এর অ্যান্সার হবে পরিষেবা। নেক্সট কোশ্চেন, প্রতি বছর লোকসভায় কে বাজেট পাশ করেন? স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। তো অ্যান্সার হবে অর্থমন্ত্রী। দেখো 2016 সাল পর্যন্ত এই যে বাজেট পেশ, এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ দিনে হতো। 2016 পর্যন্ত ফেব্রুয়ারির শেষ দিনে। শেষ দিন। এবার 2017 থেকে তোমার এটাকে 2017 থেকে কি করা হয়, 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। 17 থেকে ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার আইনের আওতায় স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক অনুপাত কত? 25:1, 45:11, 15:1, 35:1। তো সঠিক উত্তর হবে 35:1। আচ্ছা, এর অর্থ হচ্ছে প্রতি 35 জন স্টুডেন্টে একজন করে টিচার থাকবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আফ্রিকা ইউরোপ থেকে বিচ্ছিন্ন ড্যাশ দ্বারা? ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য উপসাগর। তো সঠিক উত্তর ভূমধ্যসাগর। তো ভূমধ্যসাগর
আর আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা প্রণালী আছে, সেটার নাম কি? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। প্রণালী কার মধ্যে আছে? ভূমধ্যসাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, ভূমধ্যসাগর আর লোহিত সাগর এই দুটোকে যুক্ত করেছে কে? সুয়েজ খাল। সুয়েজ খাল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন দেখো, স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান? তো সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। থমাস রো ১৬১৫ সালে, ১৬১৫তে এই তোমার কি বলে জাহাঙ্গীরের দরবারে আসে। আচ্ছা, এই থমাস রো ছিলেন প্রথম জেমসের রাষ্ট্রদূত। প্রথম জেমসের রাষ্ট্রদূত। জেমস এর রাষ্ট্রদূত, ইংরেজ রাজা প্রথম জেমস। আচ্ছা, উইলিয়াম হকিংস কার দরবারে আসেন? উইলিয়াম হকিংসও এই জাহাঙ্গীরের দরবারে আসেন ১৬০৮-এ। উইলিয়াম হকিংস। জাহাঙ্গীরের দরবারে আসেন। নেক্সট কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে, হুয়াংহো, সিন্ধু, গঙ্গা? সঠিক উত্তর হবে ইয়াংজে। এটি চীনের নদী আর এর দৈর্ঘ্য হচ্ছে ৬৩০০ কিলোমিটার আর এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। তৃতীয় দীর্ঘতম নদী। আচ্ছা, গঙ্গার দৈর্ঘ্য কত? ২৫ কিমি। নেক্সট কোশ্চেন, কালো কর্পাস মৃত্তিকা কি নামে পরিচিত? ভাঙ্গার, রেগুর, খাদার, ভবর? তো ভাঙ্গার কাকে বলে দেখো? প্রাচীন পলিমাটিকে বলে ভাঙ্গার। প্রাচীন পলিমাটি। এটা কম উর্বর। খাদার কি? খাদার হচ্ছে নতুন পলিমাটি। এটা খুবই উর্বর। আর ভবর কি? ভবর হচ্ছে তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি কাখর মিশ্রিত যেসব মাটি, পলিমাটি, তাকেই ভবর বলে। তো তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাকর মিশ্রিত পলিমাটি। আর রেগুর হচ্ছে লাভা দ্বারা গঠিত মাটি, খুবই উর্বর যেটা।
আর এখানটাই কালো, এটাকেই রেগুরকেই বলে কালো কর্পাস মৃত্তিকা। তো লাভা প্রবাহ দ্বারা গঠিত, লাভা প্রবাহ দ্বারা গঠিত এটা, এই মাটিটা, এটা খুবই উর্বর। আচ্ছা, এটা কালো কার্পাস মৃত্তিকা বলে কেন? কারণ এই রেগুর মৃত্তিকায় কার্পাস চাষটা সব থেকে ভালো হয় তাই। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরাজি, গোপাল কৃষ্ণ গোখলে, উমেশচন্দ্র ব্যানার্জি, অ্যানি বসন্ত। তো সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, তো গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে আরও কিছু জানা যাক। তো গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে গান্ধীজির গুরু ছিলেন, রাজনৈতিক গুরু। রাজনৈতিক গুরু। এনার বুক, গোপালকৃষ্ণ গোখলের বুকস হচ্ছে ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ, ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ। আচ্ছা, ইনি একটা পত্রিকা বের করতেন, তার নাম কি? ন্যাশনালিস্ট পত্রিকা। আচ্ছা, দাদাভাই নৌরোজি সম্পর্কে একটু জানা যাক। দাদাভাই নৌরোজি ইনি হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, ড্রেন অফ ওয়েলথের প্রবক্তা হচ্ছে না দাদাভাই নৌরোজি, ড্রেন অফ ওয়েলথ এর প্রবক্তা। তার বিখ্যাত বুকস পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, poverty and un-British, sorry, poverty and un-British rule, British rule in India। আর দাদাভাই নৌরোজি ছিলেন ইংল্যান্ড পার্লামেন্টের প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য, ইংল্যান্ড পার্লামেন্টের প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য। আচ্ছা, উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রতিষ্ঠাতা সভাপতি। অ্যানি বসন্ত, এখানে অপশানে ছিল অ্যানি বেসন্ত। অ্যানি বেসন্ত হচ্ছে কংগ্রেসের যে প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসন্ত, কংগ্রেসের
ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি? আচ্ছা, 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। কলকাতা অধিবেশন। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এখানটায় তো আগের পেজে পড়েইছি, উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? 1885। 1885। ভাইসরয় কে ছিল এই সময়? ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। আচ্ছা, এখানে আমরা ওই জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো দেখব, আর তাদের সভাপতি কে ছিলেন, আর তাৎপর্য বা গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্পর্কে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব। তো প্রথম অধিবেশন 1885 বোম্বেতে হয়। সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এখানটায় তোমার 72 জন প্রতিনিধি নিয়েই প্রথম অধিবেশনটাও হয়। তো এটা ইম্পর্টেন্ট, কতজন প্রতিনিধি ছিল প্রথম অধিবেশনে। নেক্সট হচ্ছে 1886-তে সেকেন্ড অধিবেশন, যেটা কলকাতা অধিবেশন, দাদাভাই নৌরোজি ছিল। এখানটায় কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ হয়। তো এখানটাই এই সভাপতিটা ইম্পর্টেন্ট। 1887 মাদ্রাজ বদরুদ্দিন তয়েবজি, ইনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। 1888 এলাহাবাদে হয় এই যে সম্মেলনটা, আর এর সভাপতি ছিলেন জর্জ ইউল, প্রথম ইংরেজ সভাপতি ছিলেন। তাহলে প্রথম জাতীয় কংগ্রেসের ইংরেজ সভাপতিকে জর্জ ইউল 1888 সালে তিনি সভাপতিত্ব করেন। কোথায়? এলাহাবাদে। 1889 বোম্বেতে হয় উইলিয়াম ওয়েডারবার্ন, তিনি হচ্ছেন দ্বিতীয় এবং শেষ ইংরেজ সভাপতি। এরপরে আর কোনো ইংরেজ ব্যক্তি এই জাতীয় কংগ্রেসের সভাপতি হননি। 1890 কলকাতা অধিবেশন, এখানে সভাপতিত্ব করেন ফিরোজ শাহ মেহতা। 1895 পুনঃ অধিবেশন, সভাপতি করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1896 কলকাতা অধিবেশন, রহিমতুল্লাহ সাহনি দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন ইনি। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এই অধিবেশনে 1896। আচ্ছা, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় এই অধিবেশনে। সুর দেন কে বন্দে মাতরম? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1902 আহমেদাবাদ অধিবেশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানে সভাপতিত্ব করেন। 1905 বেনারস অধিবেশন, এটা গোপালকৃষ্ণ গোখলে সভাপতিত্ব করেন। বয়কট আন্দোলনকে সমর্থন করেন, মানে 1905-এ যে বঙ্গভঙ্গ বিরোধী যে বয়কট, স্বদেশী এবং যে বয়কট আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনকে সমর্থন করেন এই অধিবেশনে। 1906 কলকাতা অধিবেশন, দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। বঙ্গভঙ্গের নিন্দাসূচক প্রস্তাব উত্থাপন করেন খাজা আতিকুল্লাহ। তো এটা লাগবে না, উপরে এই যে স্বরাজ শব্দটি প্রথম কে ব্যবহার করে এটাই লাগবে, দাদাভাই নৌরোজি। 1907 সুরাট অধিবেশন, রাসবিহারী ঘোষ হচ্ছে এই অধিবেশনের সভাপতি ছিলেন। এখানটায় কি হয়, কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী এই দুটো ভাগে কংগ্রেসটা ভাগ হয়ে যায়। 1911 কলকাতা অধিবেশন। আচ্ছা, এখানটাই প্রথম জনগণ মন অধিনায়ক যে গানটি আমাদের যেটা জাতীয় সঙ্গীত, সেটাই প্রথম গাওয়া হয়। 1916 লখনৌ অধিবেশন, অম্বিকা চরণ মজুমদার। এই লখনৌ অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের পুনর্মিলন ঘটে। মানে এই যে 1907-এ সুরাট অধিবেশনে এই কংগ্রেস আলাদা হয়ে যায় নরমপন্থী আর চরমপন্থীতে, আর 16-তে তারা আবার এক হয়ে যায়। তাছাড়া কি হয়, মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষর হয় 1916-র এই লখনৌ অধিবেশনে। 1917-এর কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি, ইনি হচ্ছেন বিদেশি প্রথম মহিলা সভাপতি।
এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, 1920 কলকাতা অধিবেশন, লালা লাজপত রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। 1920 দ্বিতীয় অধিবেশন হয় নাগপুরে, বিজয় রাঘবাচারিয়া। আচ্ছা, 1921 আহমেদাবাদ অধিবেশন, চিত্তরঞ্জন দাস প্রথম কার্যনির্বাহী সভাপতি, হাকিম। আচ্ছা, লাগবে না এগুলো। 1922 গয়া অধিবেশন, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেন, এটা ইম্পর্টেন্ট। স্বরাজ্য দল গঠন করেন 1922-এ। 1924 বেলগাঁও অধিবেশন, মহাত্মা গান্ধীজি সভাপতি করেন। এটাই হচ্ছে তার একমাত্র এবং প্রথম যে সভাপতি হয়, এই 1924-এ, এবং এরপরে আর কোনো যে স্থানে তিনি সভাপতিত্ব করেননি কংগ্রেসের। 1925 কানপুরে অধিবেশন, সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, তিনি হচ্ছে বিদেশি 1917 সালে কলকাতা অধিবেশনে। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি কানপুরে 1925-এ সরোজিনী নাইডু। 1928 কলকাতা অধিবেশন, মতিলাল নেহরু সভাপতি হয়। সারা ভারত যুব কংগ্রেস গঠিত হয়। 1929 লাহোর অধিবেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানটায় জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন। পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করেন কোন অধিবেশনে? লাহোর অধিবেশন 1929। আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়। কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাভি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলিত করা হয়। তো এটা 1929 সালে লাহোর অধিবেশনে, সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। 1930 এখানটায় বলছে অধিবেশন বসেনি, এই সময় জওহরলাল নেহরুই ছিলেন। 1931 করাচি অধিবেশন, এটাও ইম্পর্টেন্ট। বল্লভভাই প্যাটেল এই অধিবেশনে সভাপতিত্ব করেন। এইখানটায় ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়। 1936 লখনৌ অধিবেশন, জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন। ভারত শাসন আইন গৃহীত হয়, যদিও 1935-এ তা পাশ হয়। 1936 এটা। 1937 ফয়েজপুর, জওহরলাল নেহরু, এটা ইম্পর্টেন্ট। জওহরলাল নেহরু সভাপতি হয়। প্রথম গ্রাম্য অধিবেশন, প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। তো এই 1937-এ প্রথম কোনো গ্রামে এই অধিবেশনটা হয়, সেটা হচ্ছে ফয়েজপুর। জওহরলাল নেহরু এর সভাপতিত্ব করেন। 1938 হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠন হয়, যেটা ওই প্ল্যানিং বলছে, সেট আপ প্ল্যানিং কমিটি আন্ডার জওহরলাল নেহরু, ঠিক আছে। 1939 ত্রিপুরী অধিবেশন, এখানে তো প্রথমত সুভাষচন্দ্র বসু আবারও এই সভাপতি নির্বাচিত হন, কিন্তু এই গান্ধীজির মনোনীত পট্টভি সীতারামাইয়াকেই এই যে মানে সুভাষচন্দ্র বসু জিতে যান, কিন্তু সুভাষচন্দ্র বসু তার যে পদটা ছেড়ে দেন, এই সভাপতি পদ। 1940 রামগড়, যেটা বিহার অধিবেশন, মৌলানা আবুল কালাম আজাদ, একটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। 1946 মিরাট অধিবেশন, জে.বি. কৃপালিনী, এটা ইম্পর্টেন্ট। জে.বি. কৃপালিনী হচ্ছে স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তো কোশ্চেন হয় স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অ্যান্সার জে.বি. কৃপালিনী। আচ্ছা, 1940 থেকে 45 পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদি এই কংগ্রেসের সভাপতি ছিলেন। 1947 সালে দিল্লি অধিবেশনে সভাপতিত্ব করেন রাজেন্দ্র প্রসাদ। ভারত বিভাগ আইন মানা হয়। তো প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট কোশ্চেন দেখো, পেশোয়া শব্দের অর্থ কি? পুরোহিত, রাজা, সেনাপতি, প্রধানমন্ত্রী। তো পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। মারাঠাদের যে প্রধানমন্ত্রী তাকেই এই পেশোয়া বলা হতো। তো প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ। সতেরোশো 13 সালে। আচ্ছা, এই বালাজি বিশ্বনাথ হচ্ছে প্রথম পেশোয়া। সেনাকারতে উপাধি দিয়েছিলেন শাহজি তাকে। শাহজি যে মারাঠা যে রাজা বা শাসক, শাহজি তাকে
সেনাকার্তে উপাধি দেন। নেক্সট কোশ্চেন, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? তো অঙ্গ, কৌশল, মগধ, অবন্তী। সঠিক উত্তর মগধ। তো মগধে যেসব সাম্রাজ্য গঠিত হয় তার মধ্যে এই হর্ষাঙ্ক বংশ প্রথম মগধে তাদের যে কি বলে শাসন কার্য শুরু করেন। তো হর্ষাঙ্ক বংশের এই শাসক ছিলেন অজাতশত্রু। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার। তার উপাধি ছিল সেনিয়া। আর অজাতশত্রু হচ্ছে বিম্বিসারেরই ছেলে ছিল। অজাতশত্রুর সময় প্রথম যে বৌদ্ধ সংগতি সেটা হয় রাজগৃহে। আর এই হর্ষাঙ্ক বংশের লাস্ট রুলার কে ছিল? উদয়ন। উদয়ন রাজধানী হচ্ছে তোমার স্থানান্তর করে, রাজগৃহ থেকে নিয়ে যায় পাটলিপুত্রে। রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করে। স্থানান্তরিত করে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করে? হুগলি, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ। তো সঠিক অ্যান্সার হবে হুগলি। আচ্ছা, এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? রাজা উপাধি দেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। আচ্ছা, রাজা রামমোহন রায় সম্পর্কে আরো কিছু জানো? রাজা রামমোহন রায়কে ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস বা নবজাগরণের যে জনক বলা হয়, ভারতীয় নবজাগরণের জনক বলা হয় এই রাজা রামমোহন রায়কে। তাকে দ্বিতীয় আকবর ওই রাজা উপাধি দেন। 1814 সাল আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কলকাতায়, যেটা আগে ব্রাহ্ম সমাজ নামকরণ হয়। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কলকাতায়। আচ্ছা, ডেভিড হেয়ার তাকে সাহায্য করেছিল। 1825 স্টাবলিশ বেদান্ত কলেজ। 1825-এ তিনি বেদান্ত কলেজ। তো এই সালগুলো ইম্পর্টেন্ট। 1814-তে আত্মীয় সভা, 17-তে হিন্দু কলেজ ইন কলকাতা, 25-এ বেদান্ত কলেজ, আর 1828-এ ব্রাহ্ম সভা, যেটা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি হয়। হি অলসো ট্রান্সলেট বেদাস ইন বেঙ্গলি। বেদকে বাংলায় তিনি ট্রান্সলেশন করেছিলেন। আচ্ছা, হি ওয়াজ এগেইনস্ট আইডল ওরশিপ, পলিথিজম, চাইল্ড ম্যারেজ। তিনি যে মূর্তি পূজার যে বিরোধী ছিলেন এবং যে বহু ঈশ্বরবাদের বিরোধী ছিলেন, এবং তিনি এই চাইল্ড ম্যারেজ মানে যেটা বাল্যবিবাহ তারও তিনি এগেইনস্টে ছিলেন। আচ্ছা,
তিনি এই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেন। সতীদাহ সতীদাহ প্রথা বন্ধ করেন। উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন সেই সময় 1928-এর দিকে সম্ভবত। আচ্ছা, তার লেখা কয়েকটি বিখ্যাত বুকস হচ্ছে গিফট অফ মনোথিজম, দ্য পারসেপ্ট অফ যিশুস, সম্বাদ কৌমুদি, মিরাটুল আকবর। এই গিফট অফ মনোথিজমটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, 1971 ফার্স্ট হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড বাই জোনাথন ডানকান। তো প্রথম হিন্দু কলেজ 1751-তে জোনাথন ডানকান বেনারসে ফাউন্ড করেন। আর 1817-তে হিন্দু কলেজ কলকাতা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? নদী হবে না, এটা সেতু হবে। সেতু কোনটি হবে? তো রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, জয়ী সেতু, কোনোটি নয়। তো উত্তর হবে জয়ী সেতু। এই জয়ী সেতু তিস্তা নদীর উপর নির্মিত। তিস্তা নদী উপর নির্মিত। কোচবিহার জেলায় অবস্থিত এটা। কোচবিহারের আচ্ছা দুটো শহর, একটা হলদিবাড়ি আর মেখলিগঞ্জ শহরকে এই সেতুটা যুক্ত করেছে। কোচবিহারের হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে। রবীন্দ্র সেতু, এটাকে হাওড়া ব্রিজ বলা হয়, যেটা হাওড়া ব্রিজ নামে পরিচিত রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু হচ্ছে, এখানে লিখি, হাওড়া ব্রিজ বলা হয় একে। সবাই হাওড়া ব্রিজ নামেই জানে যদিও। আচ্ছা, এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু। ক্যান্টিলিভার সেতু চালু হয় কবে রবীন্দ্র সেতু? 1943-তে। নেক্সট কোশ্চেন দেখো, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা। তো সঠিক উত্তর মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক। তো কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর। শুল্কমুক্ত বন্দর, এটি গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন, মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতাকে? বিশাখ দত্ত, শূদ্রক, কলহন, কালিদাস। তো মুদ্রারাক্ষসের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্তের আরেকটি নাটক আছে দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম। আচ্ছা, এই যে মুদ্রারাক্ষস, এটি সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃততে লেখা বা সংস্কৃত নাটক। আর এটা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে।
মৌর্য সম্পর্কে লেখা। আচ্ছা, শূদ্রকের লেখা একটা বই আছে বিখ্যাত, তার নাম হচ্ছে মৃচ্ছকটিকম। কটিকা। কলহন রাজতরঙ্গিনী লিখেছেন, রাজতরঙ্গিনী, যেটা তোমার কাশ্মীরের ইতিহাস জানা যায় এই রাজতরঙ্গিনী থেকে। ইতিহাস জানা যায়। আর কালিদাসের কয়েকটি বুকস বা নাটক যেগুলো, সেগুলো হলো অভিজ্ঞান শকুন্তলম, শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত, কুমার সম্ভব ইত্যাদি। তো নেক্সট কোশ্চেন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ফেনল, প্রোপেন, টলুইন, বিউটেন। তো স্যাকারিন টলুইন দিয়েই তৈরি। নেক্সট কোশ্চেন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? মিনিস্কাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স, অবতল লেন্স। তো অ্যান্সার হবে উত্তল লেন্স। জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলির প্রয়োজন? তামা, দস্তা, নিকেল, এটাই প্রয়োজন। তামা, দস্তা, নিকেল জার্মান সিলভার লাগে। আচ্ছা, কিছু সংকর ধাতু এবং তাদের যে উপাদানগুলি দেখো, যেমন পিতল তৈরি লাগে তামার দস্তা, ব্রোঞ্জ লাগে তামার টিন, রোল্ড গোল্ড তামা, অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন, সোল্ডার সীসা, টিন, গান মেটাল, এটা ইম্পর্টেন্ট, তামা, টিন, দস্তা, সীসা এগুলো লাগে, নাইক্রোম তার, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, জার্মান সিলভার তামা, দস্তা, নিকেল, যেটা এখানটাই ছিল, নিকেল স্টিল লোহা আর নিকেল। তো এখানটাই আজকের শেষ হচ্ছে ক্লাস, 20টা কোশ্চেন সমাপ্ত হয়েছে। তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবে এবং টেলিগ্রাম চ্যানেল দ্য এস মেথডে জয়েন হয়ে যাবে। পিডিএফগুলো ওখানটাই তোমরা পাবে, পিডিএফ আমি আপলোড করে দিয়েছি, গিয়ে চেক আউট করতে পারো তোমরা এবং টেলিগ্রামে জয়েন হতে পারো। তো থ্যাংক ইউ, বাই।